প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি মানুষ ও পরিবেশ দৃষ্টিভঙ্গি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এটি ভূগোলশাস্ত্রের খুবই গুরুত্বপূর্ণ একটি দিক এবং আশা করছি তোমরা এই জায়গাটা ক্লিয়ার হলে তোমাদের পরবর্তী সময়ে ভূগোলের অন্যান্য বিষয়গুলো পড়তে সহজ হবে। মূল আলোচনায় যাওয়ার আগে একটু বলে নিচ্ছি, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, সত্যি তোমাদের ভীষণ মিস করছি। এই কলেজে আসার পর তোমাদের সাথে একটা ভাব বিনিময় শুরু হচ্ছিল। করোনাকালীন সময়ে সেটা একটু ছেদ পড়ে যাচ্ছিল, কিন্তু এখন মনে হচ্ছে টিউটোরিয়ালের মাধ্যমে আবারও সেই ছেদের জায়গাটা তৈরি হবে। তো আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। মানুষ পরিবেশ দৃষ্টিভঙ্গি ভূগোল শাস্ত্রে এই বিষয়টি দুটো ধারণার উপর ডিপেন্ডেন্ট। একটি হচ্ছে পরিবেশবাদ আর একটি হচ্ছে সম্ভাবনাবাদ। আমি মানুষ পরিবেশ দৃষ্টিভঙ্গির পুরো আলোচনাটাকে দুটো ভাগে ভাগ করেছি। আজকে আমি তোমাদের সাথে পরিবেশবাদ এই বিষয়টি নিয়ে, এই দিকটি নিয়ে আলোচনা করব। শুরুতেই জেনে নিচ্ছি পরিবেশবাদ এই শব্দটি দ্বারা কি বোঝায়। মানুষের সকল কর্মতৎপরতা প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত ও প্রভাবিত হয়। ভূগোলে এই যে চিন্তাধারাটা, এটাই হচ্ছে পরিবেশবাদ। অর্থাৎ পরিবেশ মানুষকে নিয়ন্ত্রণ করছে। পরিবেশ মানুষকে নিয়ন্ত্রণ করছে নাকি মানুষ পরিবেশকে নিয়ন্ত্রণ করছে, এই প্রশ্নটি আসলে অতি প্রাচীনকাল থেকেই চলে আসছে। ভূগোলের যখন থেকে শুরু, ভূগোলের যাত্রাটা, তখন থেকেই এই প্রশ্নটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, অনেক ধরনের দৃষ্টিভঙ্গি এসেছে। তার থেকে আস্তে আস্তে করে চিন্তা ভাবনাগুলো পরিবর্তন হয়ে একটি দিকে গিয়েছে। তো সেটা আমরা একটু পরে দেখব। আমরা প্রথমত পরিবেশবাদ বিষয়টা নিয়ে একটু দেখছি। প্রথমত প্রাচীনকালে সবাই একইভাবে বলতো যে মানুষের সকল কাজ প্রাকৃতিক পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অথবা বলতো মানুষের কার্যাবলী পরিবেশ দ্বারা প্রভাবিত, বা মানুষের সাথে প্রাকৃতিক পরিবেশের সম্পর্ক খুবই সামান্য। এই যে ধারণাগুলো, এই ধারণাগুলোই হচ্ছে পরিবেশবাদকে ইন্ডিকেট করছে। পরিবেশের নিয়ন্ত্রণকারী ভূমিকার জন্য, তাহলে মানুষকে পরিবেশ নিয়ন্ত্রণ করছে, এক্ষেত্রে কিন্তু পরিবেশ নিয়ন্ত্রণকারী ভূমিকা পালন করছে। এই নিয়ন্ত্রণকারী ভূমিকার জন্য এই মতবাদটাকে পারিবেশিক নিমিত্তবাদ বা এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম বলা হয়। পরিবেশবাদ বিষয়টি সম্পর্কে প্রথম সুস্পষ্ট ধারণা পাওয়া যায় হিপোক্রেটিসের এয়ার্স, ওয়াটার্স, প্লেসেস এই গ্রন্থে। হিপোক্রেটিস ছিলেন গ্রিক চিকিৎসক। তিনি মূলত তার এই গ্রন্থটি রচনা করেছিলেন তার যে সহকর্মীরা ছিল তাদের যেন এক স্থান থেকে আরেক স্থানে চিকিৎসা সুবিধার্থে, চিকিৎসা করার জন্য যাওয়ার পথে সুবিধার জন্য পথর পুঞ্জি রূপে তিনি এটি লিখেছিলেন। এবং তিনি দাবি করেন যে ইউরোপের বৈচিত্র্যপূর্ণ জলবায়ুর জন্য সেখানকার মানুষের শারীরিক গঠনে বৈচিত্র্যতা দেখা দেয়। আবার তিনি আরো বলেন যে ইউরোপীয়গণ সাধারণত অসামাজিক কিন্তু কর্মঠ। অন্যদিকে আবার তিনি এশিয়া সম্পর্কে বলেছেন যে এশিয়ার জলবায়ু হেতু, এশিয়ার যে জলবায়ুটা রয়েছে তার জন্য এখানকার জনসাধারণ সামরিক শক্তিতে দুর্বল। তিনি ইউরোপিয়ানদেরকে বলেছেন কর্মঠ আর এশিয়ানদেরকে বলছেন দুর্বল। স্টুডেন্টস, তোমরা একটু লক্ষ্য করবে আজকের আলোচনাটা মূলত বিভিন্ন দার্শনিক ভূগোলবিদদের মতামত এবং তাদের যে চিন্তাভাবনাগুলো ছিল সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করব। তো তারা কে কি বলেছেন সেই বিষয়টাতে যদি তোমরা একটু মনোযোগ দাও তাহলে বিষয়টা তোমাদের কাছে একেবারে স্পষ্ট এবং ক্লিয়ার হয়ে যাবে। খুব বেশি একটা পড়তে হবে না। তোমরা কে কি বলেছেন বিষয়গুলো আমি একটু করে তোমাদের বলে দিচ্ছি, তোমরা শুধু লিঙ্ক করবে এবং মূল জায়গাগুলো ধরার চেষ্টা করবে, তাহলে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে।
তো আমরা হিপোক্রেটাসের বিষয়টি দেখলাম। এখন দেখছি যে অ্যারিস্টটল কি বলেছেন। অ্যারিস্টটল ছিলেন মূলত গ্রিক দার্শনিক। তিনি তার লেখাতেও পরিবেশবাদের বিষয়টি স্পষ্ট করেছেন। তিনি লিখেছেন যে উত্তরে অবস্থিত শীতপ্রধান ইউরোপবাসীর কর্মশক্তি প্রচুর। একটু লক্ষ্য করো, তিনিও কিন্তু ইউরোপবাসীকে কর্মঠ বলছেন এবং তিনি আরো বলছেন যে তাদের বুদ্ধিমত্তা ও দক্ষতার অভাব রয়েছে। এই কথাটি কিন্তু হিপোক্রেটিসও বলেছিলেন যে তারা একটু অসামাজিক কিন্তু কর্মঠ। আবার অন্যদিকে অ্যারিস্টটল বলছেন যে দক্ষিণের গ্রীষ্মপ্রধান এশিয়াবাসী বুদ্ধিমান ও দক্ষ, কিন্তু তাদের কর্মশক্তির যথেষ্ট অভাব। আমরা কিন্তু মিল পাচ্ছি। হিপোক্রেটিসের সাথে ওনার মতামতের মিলের জায়গাটা হচ্ছে তিনিও এশিয়ানদেরকে অলস বলছেন। আর আরেকটি জায়গা খুবই স্পষ্ট করেছেন যে উপরোক্ত দুই অঞ্চলের মাঝামাঝি এলাকায় বসবাসকারী গ্রিকদেরকে তিনি বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, কারণ তারা প্রচণ্ড তাদের ভেতরের গুণাবলীগুলো অনেক উত্তম। এরপরেই দেখব স্ট্র্যাবো কি বলছেন। স্ট্র্যাবো কিন্তু আবার ভূগোলবিদ, তিনি রোমান ভূগোলবিদ। তার বইগুলোতেও পরিবেশবাদের স্পষ্ট দৃষ্টান্ত রয়েছে। তিনি রোমের উত্থান এবং গৌরব ইতালির আকৃতি, ভূপ্রকৃতি, জলবায়ু ইত্যাদি দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করেন। ইতালি, রোম, তোমরা বুঝতে পারছো যে ইতালি শহর। তিনি এই রোমের উত্থান, যে গৌরব, সেই সময়ে রোমান সাম্রাজ্যের যে বিস্তার, সেক্ষেত্রে তিনি ভূপ্রকৃতি, জলবায়ু ইত্যাদির ব্যাখ্যা দিয়েছেন। এরপরে দেখব যা মোদা, তিনিও দার্শনিক, ফরাসি দার্শনিক। তিনি বলছেন যে পৃথিবীকে ৩টি প্রধান জলবায়ু অঞ্চলে ভাগ করেছেন। তারপরে তার মতে উত্তরাঞ্চলের শীতপ্রধান এলাকার মানুষ কর্মঠ কিন্তু বুদ্ধিমান নয়। অপরদিকে দক্ষিণের উষ্ণ অঞ্চলের জনসাধারণ অলস কিন্তু বুদ্ধিমান এবং পরাধীনভাবে বসবাস করতে সন্তুষ্ট। তিনি মধ্যবর্তী সমভাবাপন্ন যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলের মানুষদেরকে তিনিও বলছেন কি কর্মঠ, বুদ্ধিমান এবং তারা প্রকৃত রাজতন্ত্রের পক্ষপাতী। তিনি স্ট্র্যাবোর মতো বা অ্যারিস্টটলের মতো গ্রিসকে, স্ট্র্যাবোর মতো রোমানকে বা ইতালিকে শ্রেষ্ঠ না বলে তিনি তার নিজ দেশ ফ্রান্সকে বলছেন সর্বোত্তম। মন্তেস্কু একজন ফরাসি লেখক, তার লেখাতেও পরিবেশগত ভাবধারা ফুটে ওঠে। তিনি জলবায়ুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে দেখেছেন। তার মতে শীতপ্রধান অঞ্চলের মানুষ দৈহিক দিক থেকে বেশি শক্তিশালী, বেশি সাহসী, বেশি মন খোলা, কর্ম অস্থির সংকল্প এবং প্রচুর কর্ম উদ্দীপনা। আর দক্ষিণ অঞ্চলের অধিবাসীদের উদ্দীপনাহীন, অলস, কর্মবিমুখ হিসেবে তিনি দেখিয়েছেন। উষ্ণ অঞ্চলের দেশগুলোকে তিনি বলেছেন যে এখানকার মানুষের ধর্ম, আচার, রীতিনীতি ও নিয়মকানুনের পরিবর্তনশীলতা রয়েছে। হেনরি বাকল, তিনি একজন ইংরেজ ঐতিহাসিক। তার হিস্ট্রি অফ সিভিলাইজেশন বইয়ে পরিবেশবাদের প্রচারের প্রমাণ রয়েছে। তিনি পরিবেশবাদ বিষয়টিকে দেখেছেন যে ইতিহাসের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। তিনি জলবায়ু, ভূপ্রকৃতি, মাটি এবং প্রাকৃতিক যেসব পরিবেশ রয়েছে সেগুলোর মাধ্যমে তিনি পরিবেশবাদ বিষয়টিকে তুলে ধরেছেন। তারপরে চার্লস ডারউইন, নামটি তোমাদের খুবই পরিচিত। তিনি একজন ইংরেজ বিজ্ঞানী। তিনি দ্য অরিজিন অফ স্পেসিস বইতে মানুষের সব ধরনের কার্যকলাপকে প্রাকৃতিক অবস্থার উপরে নির্ভরশীল হিসেবে দেখিয়েছেন। অর্থাৎ পরিবেশকেই তিনি নিরপেক্ষ চলক হিসেবে বিবেচনা করেছেন। পরিবেশবাদের বর্ণনা দিতে গিয়ে এতক্ষণ আমরা যেসব দার্শনিক, ভূগোলবিদদের
বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করলাম, সেগুলো সারমর্ম করলে সার্বিকভাবে বলা যায় যে তারা প্রত্যেকে বলেছেন যে প্রাকৃতিক পরিবেশ মানুষের সংস্কৃতির রূপকার, মানুষ প্রাকৃতিক পরিবেশের নিষ্ক্রিয় উৎপাদন, প্রকৃতি মানুষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং সব ঘটনাই মানুষের ইচ্ছা বহির্ভূত। এখানে স্পষ্ট করে যে দিকটি দেখা হয়েছে সেটি হচ্ছে মানুষের আসলে কিছুই করার নেই। প্রকৃতি যখন তাকে যে দান দিবে সেই দানের উপরেই তাকে নির্ভর করতে হবে। প্রকৃতি যদি বৃষ্টি দেয় তাহলে তাকে খরা থেকে মুক্তি পাবে। প্রকৃতি যদি বন্যা সরিয়ে নিয়ে যায়, বন্যা মুক্ত হবে যখন, তখনই মানুষ বন্যা আক্রান্ত অবস্থা থেকে নিজেদেরকে সেভ করতে পারবে। তাছাড়া তার কিছু করার নেই। সে প্রকৃতিকে কোনোভাবেই কোনো কাজে লাগাতে পারবে না। এই বিষয়গুলো আসলে পূর্ববর্তী যে দার্শনিক ভূগোলবিদদের বিষয়টা আমরা দেখলাম সেগুলোর সারমর্ম করলে এই বিষয়টি দাঁড়ায়। পরিবেশবাদ দৃষ্টিভঙ্গিকে পূর্ববর্তী যে ধারণাগুলো আমরা দেখলাম সেখানে ধারণার ভিন্নমুখিতা স্পষ্ট হয়েছে কে.বি. সাজ্জাদুর রশিদের সাংস্কৃতিক ভূগোল বইতে। তিনি উল্লেখ করেছেন যে এই যে পূর্ববর্তী যে যারা পরিবেশবাদ ধারণার মতামত দিয়েছেন বেশিরভাগই তারা ভূগোলবিদ নন। আর যেহেতু তারা ভূগোলবিদ নন তাই তারা প্রাকৃতিক পরিবেশ এবং ভৌগোলিক পরিবেশকে সমর্থক রূপে ব্যবহার করেছেন। কিন্তু একজন ভূগোলবিদ হিসেবে ভৌগোলিক শব্দের প্রকৃত অর্থটাকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমরা কিন্তু ভূগোলের সংজ্ঞাতে দেখেছি যে মানুষ এবং পরিবেশের মিথস্ক্রিয়া তৈরি হবে সময়ের সাথে। তাহলে তারা শুধু প্রাকৃতিক পরিবেশ বিষয়টাকেই জোর দিয়েছেন, সেখানে মানুষের মিথস্ক্রিয়ার বিষয়টি তারা চিন্তা করেননি। তাহলে এই যে ভৌগোলিক পরিবেশ বা ভৌগোলিক শব্দের এই প্রচলিত যে ভুল প্রয়োগ রয়েছে, এই ভুল প্রয়োগের কারণে পরিবেশবাদ যে মতবাদটি রয়েছে সেই মতবাদটি দীর্ঘদিন পর্যন্ত ভূগোল শাস্ত্রে একটি বিরূপ মাত্রা ফেলে আসছিল। এবার আমরা দেখব অষ্টাদশ শতাব্দীর পরবর্তী সময়ে পরিবেশবাদ বিষয়টিকে ভূগোলবিদগণ কিভাবে ব্যাখ্যা করেছেন। ইমানুয়েল কান্ট তিনি নিমিত্তবাদের উপর ভৌগোলিক বর্ণনা তুলে ধরেন। তিনি স্পেসিফিকভাবে বলেন নিউ হল্যান্ড উপকূলের অধিবাসীরা অস্বাভাবিকভাবে অলস ও ভীরু এবং এই দুটি বৈশিষ্ট্য তাদেরকে দলবদ্ধ করেছে। এরপর আমরা দেখব আলেকজান্ডার ভন হামবোল্ট। তিনি অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে, তিনি একজন জার্মান পণ্ডিত, তিনি অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে তার নিমিত্তবাদ ধারণাটি ভূগোলে নতুন করে প্রতিষ্ঠা পায়। তিনি উপলব্ধি করেন যে পরিবেশ মানুষকে প্রভাবিত করে, তবে পরবর্তী সময়ে তার প্রকাশিত সব রচনাতেই দেখা গেছে যে তিনি প্রাকৃতিক ঘটনা এবং মানবজাতির পারস্পরিক নির্ভরশীলতার উপরে জোর দিয়েছেন। কার্ল রিটার মানুষকে প্রাকৃতিক পরিবেশের একটি অংশ হিসেবে দেখেছেন। তিনি ইউরোপীয় ভূগোলের পরিবেশিক নিমিত্তবাদীদের একজন পথিকৃৎ হিসেবে তাকে বিবেচনা করা হয়। তিনি বিশ্বাস করতেন যে পরিবেশ নিজেই মানবজাতির উন্নয়ন ধারা নির্ধারণ করতে সক্ষম। ফ্রেডরিক রেটজেল তিনি তার অ্যানথ্রোপোজিওগ্রাফিক বইয়ে প্রাকৃতিক পরিবেশ কিভাবে মানুষকে প্রভাবিত করে সেই বিষয়টি স্পষ্ট করেছেন। এরপর মিস অ্যালেন স্যাম্পল হচ্ছেন রেটজেলের স্টুডেন্ট। তিনি তার অ্যানথ্রোপোজিওগ্রাফিক বইটি ইংরেজিতে অনুবাদ করেন 1911 সালে ইন্টারফারেন্স অফ জিওগ্রাফিক এনভায়রনমেন্ট এই নামে। এবং তিনি তার বইতেও ফ্রেডরিক রেটজেলের মতোই আরো বেশি স্পষ্ট করে আরো জোরালো ভাষায় তিনি প্রকৃতি মানুষকে যে নিয়ন্ত্রণ করে, প্রভাব বিস্তার করে সেই বিষয়টি উপস্থাপন করেছেন। উইলিয়াম মরিস ডেভিস মার্কিন ভূগোলবিদ, তিনি 1909 সালে প্রকাশ করেন কন্টেন্ট অফ জিওগ্রাফি বইটি
এবং এই বইতে তিনি দেখিয়েছেন মানুষের জ্ঞানগত দক্ষতার প্রতি কোনো গুরুত্ব আরোপ করেননি তিনি। তিনি বলেছেন প্রকৃতি যা করবে মানুষ সেই অবস্থাটাকে মেনে নিতে বাধ্য হবে। এবার আমরা দেখব পরিবেশবাদ দৃষ্টিভঙ্গির ত্রুটিগুলো কি। কেবি সাজ্জাদুর রশিদের ভাষায় প্রথমেই বলতে হবে যে যে ধরনের মতবাদ দেয়া হয়েছে পরিবেশবাদ সম্পর্কে সেগুলো বিজ্ঞানসম্মতভাবে দেয়া হয়নি, যার কারণে এটি সমালোচনা রয়ে গেছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি যে মানুষ তার কর্মকাণ্ড দ্বারা প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটায়। তাহলে কোনোভাবেই প্রকৃতি শুধুমাত্র মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে না। এবং এই পরিবেশবাদ মতবাদে মানুষের কর্মকাণ্ড আচরণকে উপেক্ষা করা হয়েছে। অথচ দেখা যায় যে এখানে কিন্তু বলা হয়েছে যে জলবায়ু এই নির্দিষ্ট কিছু জলবায়ুর কথা বলা আছে, যারা কর্মঠ হবে, যারা কর্ম উদ্দীপনায় চঞ্চল থাকবে, তাদের অনেক বেশি জ্ঞান বুদ্ধি থাকবে। আবার আরেকটা অংশকে দেখানো হয়েছে ওই জলবায়ু অঞ্চলের লোকজন অলস হবে, তারা কোনোভাবেই তাদের কর্মকাণ্ড দ্বারা তারা কর্মস্থির হতে পারবে না। এই বিষয়গুলো আসলে এটির সবচেয়ে বড় সমালোচনার জায়গা। এর উদাহরণ হিসেবে বলা যায়, এটা আমি একটু বই থেকে কোট করেছি। উত্তর আমেরিকার পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়া, দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের মধ্য চিলি, দক্ষিণ আফ্রিকা বা দক্ষিণ অস্ট্রেলিয়ার সমবৈশিষ্ট্যের ভূমধ্যসাগরীয় জলবায়ু এগুলো থাকলেও এসব অঞ্চলে গ্রিস বা রোমানের মতো সভ্যতা বিকাশ করেনি। অর্থাৎ জলবায়ু যেমনই হোক তার উপরে মানুষের চঞ্চলতা নির্ভর করে না। এই বিষয়টি আসলে এই বক্তব্যে এই উদাহরণ দ্বারা বোঝানো হয়েছে। তাহলে আমরা আমাদের পরবর্তী আলোচনা সম্ভাবনাবাদে বিষয়টি দেখব এরপর। এখানে কিছু রেফারেন্স দেয়া আছে। আশা করছি সময়টা আমাদের ফিরে আসলে, করোনাকালীন দুর্যোগের সময়টা শেষ হয়ে গেলে তোমরা এই বইগুলো সব দেখতে পারবে। আর বাংলা বইগুলো যদি কারো কাছে থেকে থাকে তাহলে তোমরা এগুলো একটু দেখে নিও। ওকে, ধন্যবাদ সবাইকে।